আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে ছোট্ট একটি টপিক্সের উপরে ক্লাস, সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যার আর এক নাম যদি আমি বলতে চাই, তাহলে সেটাকে বলা যেতে পারে আধান সংখ্যা। কোনো একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ গ্রহণ করার পরে যে আধানে পরিণত হয়, সেই আধান সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। যেমন আমি যদি বলি, আমরা তো জানি যে প্রত্যেকটা পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, যেটাকে বলা হয় অষ্টক নিয়ম, অথবা স্থিতিশীল হতে চায়, তাই না? তো একটা পরমাণু যখন আর একটা পরমাণুর সাথে যুক্ত হতে চায়, তখন সেই পরমাণু দ্বয়ের মধ্যে ইলেকট্রনের ত্যাগ গ্রহণ হয়। এই যে দুইটা পরমাণু যখন একে অপরের সাথে যুক্ত হতে চাচ্ছে, তখন ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ হচ্ছে। এই ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা যে আধানে পরিণত হয়, সেই আধান সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। আমরা যদি একটু স্বাভাবিক অবস্থায় চিন্তা করি, সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়। এই যে সোডিয়াম প্লাস হলো, এটা হচ্ছে সোডিয়ামের জারণ সংখ্যা। সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। আবার আমরা দেখি যে ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার জন্য সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, দিয়ে হয় ক্লোরিন মাইনাস। এই যে ক্লোরিন মাইনাস হলো, এটাই হচ্ছে ক্লোরিনের -1, যেটা মানে আধান সংখ্যা তো -1, এটাই হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম হিসাব করি, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করে 282, তাহলে সে অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে হয়ে যায় ম্যাগনেসিয়াম 2+। এই যে ম্যাগনেসিয়াম 2+ হলো, এটাকেই বলা হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা। একইভাবে অক্সিজেনের যেটা আমরা হিসাব করি 26 ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হয়। তাহলে এই যে -2 বা 2- পরিণত হলো, এটাই হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা কাকে বলে? যে কোনো পরমাণু দ্বয় যখন একে অপরের সাথে যুক্ত হয়, তখন তাদের ত্যাগ বা গ্রহণকৃত ইলেকট্রনের ফলে তারা যে আধান সংখ্যায় পরিণত হয়, সেই আধান সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। এখন জারণ সংখ্যা কি ভাই প্রতিটা পরমাণুর জন্য আলাদা আলাদা মুখস্থ করব? না, আমরা একটা সহজ উপায় অবলম্বন করব। আমরা জানি যারা গ্রুপ একে আছে, যেমন আমি যদি লিখি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, গ্রুপ একের প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যা যদি আমি এখন হিসাব করতে চাই, দেখবা গ্রুপ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 281, পটাশিয়াম 2881, 2881, 18 হবে না এখানে, 2881। আবার যদি আমরা রুবিডিয়াম করি 1881, তাহলে খেয়াল করে দেখা যাচ্ছে যে গ্রুপ একে যারা আছে, যেসব ধাতুসমূহ, তাদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন রয়েছে। তার মানে তারা অষ্টক পূরণ করার জন্য, স্থিতিশীল হওয়ার জন্য বা কারোর সাথে যুক্ত হওয়ার জন্য একটা করে ইলেকট্রন ত্যাগ করে, এবং সবাই +1-এ পরিণত হয়। কারণ অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া ইলেকট্রন ত্যাগ করলে কেন প্লাস হয়ে যাচ্ছে? সবাই একটু খেয়াল করো। মনে করো আমরা তো জানি একটা পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, তাই না? কোন বিজ্ঞানী বলেছে? বিজ্ঞানী রাদারফোর্ড। হ্যাঁ, ছোটোবেলার পড়া। তো রাদারফোর্ড বলেছে যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তার মানে পরমাণুতে ঠিক যে কয়টা প্রোটন থাকে, ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। তাহলে আমি এখানে 5টা প্রোটন আর 5টা ইলেকট্রন দিলাম। তো স্বাভাবিকভাবে এরা সবাই কাটাকাটি হয়ে গিয়ে মান 0, +- কাটাকাটি হয়ে যাবে। ফলে এই যে মান কি হয়ে যাবে? নিরপেক্ষ হয়ে যাবে, কোনো চার্জ থাকবে না। কিন্তু তুমি যদি খুব সুন্দর করে এখান থেকে একটা মাইনাসকে সরায় নাও, মাইনাস ত্যাগ করে দাও, মাইনাসকে অন্য কাউকে দিয়ে দাও, মানে ইলেকট্রনকে সরায় নাও, ইলেকট্রনকে ত্যাগ করে দাও, তাহলে খেয়াল করো তো, এখন 4টা প্লাস আর 4টা মাইনাস কাটাকাটি যাবে, একটা প্লাস অতিরিক্ত থেকে যাবে না? তার মানে এটাতে বোঝায় যে আমাদের প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু কারো কাছ থেকে যদি একটা মাইনাস চলে যায়, তাহলে কিভাবে যে আপেক্ষিকভাবে তখন একটা প্লাস বৃদ্ধি পেয়ে যায়, মানে তার একটা প্লাস অতিরিক্ত থেকে যায়। এই জন্য কেউ ইলেকট্রন ত্যাগ করলে প্লাসে পরিণত হয়ে যায়, তার মানে তার একটা মাইনাস চলে গিয়েছে। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যায়, পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করলে পটাশিয়াম প্লাস হয়ে যায়, রুবিডিয়াম ইলেকট্রন ত্যাগ করলে রুবিডিয়াম প্লাস হয়ে যায়। তাহলে গ্রুপ একে যারা আছে, তাদের সকলে জারণ সংখ্যা হচ্ছে +1।
এইভাবে আমরা হিসাব করে দেখবা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তাদের সর্বশেষ কক্ষপথ, যেমন ম্যাগনেসিয়াম লিখি, খেয়াল করো 282, হ্যাঁ, তাহলে এরা অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। তাহলে যারা গ্রুপ 2-তে রয়েছে তাদের সকলে জারণ সংখ্যা হচ্ছে +2। এভাবে আমরা যদি গ্রুপ 17-র কথা চিন্তা করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে আসবে 27, তাই না? ফ্লোরিন করো 27, ক্লোরিন 287, ব্রোমিন, এভাবে হিসাব করে দেখবো লাস্টে 7টা করে ইলেকট্রন আসছে। তাহলে তারা অষ্টক পূরণ করার জন্য একটা গ্রহণ করে। এই জন্য গ্রুপ 17 যারা আছে তারা সবাই -1। এবং এখন কথা হচ্ছে ভাইয়া সবসময় কি তাদের -1ই হবে? ব্যাপারটা কি এমন? না, ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা এমন না কেন? এগুলো চেঞ্জেবল আছে, এগুলো পরিবর্তনশীল আছে। তাহলে আমাদের কনসেপ্টের জায়গা হচ্ছে আমরা তাহলে যেগুলো বলছি এগুলো কি, এগুলো স্বাভাবিক অবস্থায়, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলোই মেনটেন করে। ক্লোরিন আজকে পড়তেছে -1, দেখবা একটু বড় হয়ে দেখবা ক্লোরিন +7 হয়ে গেছে, হ্যাঁ, মাথায় নষ্ট মামা, +7 কী করে হয়ে যায়? তখন আমরা সেটা দেখবো যে ক্লোরিন সেক্ষেত্রে +7ও জারণ সংখ্যা দিতে পারে। তো আলটিমেটলি আমরা এভাবেই একটা যোজনী চার্ট তৈরি করি, এবং আমার ক্লাসে যারা আছো তারা সবাই এই যোজনী চার্টের নোটটা পেয়েছো, এবং এই চার্টটা জানলে তুমি ম্যাক্সিমাম জারণ সংখ্যা তোমার, যোজনী চার্ট না, জারণ সংখ্যার চার্ট, তো জারণ সংখ্যার চার্ট আমরা তৈরি করে দিয়েছি। সেই জারণ সংখ্যার চার্টটা তোমরা অবশ্যই ক্লাস নোটের মধ্যে যারা মানে গ্রুপে ক্লাস নোট দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নিবে। তো এখন একটা হিসাবে আসো, যোজনী আর জারণ সংখ্যা তুমি দেখবে যে মানগত সব সেম, যে সোডিয়ামের যোজনী 1 কিন্তু সোডিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের যোজনী 2 কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা -2। তার মানে কনসেপ্টের জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে যোজনী জারণ সংখ্যা সংখ্যাগত মান 1, কিন্তু যোজনীতে কোনো +- নেই, জারণ সংখ্যায় +- আছে। 1 নম্বর। যোজনীর সংখ্যা যদি বলি, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আর জারণ সংখ্যা কি বলে? ইলেকট্রন ত্যাগ গ্রহণ করার পর যে আধান সংখ্যায় পরিণত হয় সেই আধান সংখ্যাকে জারণ সংখ্যা বলে। যোজনী কখনো ফ্র্যাকশনাল নাম্বার হয় না, ভগ্নাংশ হতে পারে না, হয় 1, না হয় 2, না হয় 3, কিন্তু জারণ সংখ্যা ফ্র্যাকশন নাম্বার হতে পারে, তার মানে এটা ভগ্নাংশ হতে পারে। তাহলে যোজনী জারণ সংখ্যার পার্থক্য আমরা লিখেছিলাম, এটা অবশ্যই দেখে নেবেন। সো এবার আমরা যে জিনিসটা যাবো যে জারণ সংখ্যা এখন কি ভাই, তাহলে এরকম কি 118টা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব, বা এটাকে 80টা মৌল মুখস্থ করব? যে না, তুমি এই আমরা যে যোজনী জারণ সংখ্যার চার্টে যে চার্টগুলো লিখিয়েছি ওইটুকু জারণ সংখ্যা যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আমি বলি কার কার আয়ত্ত করা লাগবে। গ্রুপ 1-এর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এটা আয়ত্ত করলে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই চারটা তুমি আয়ত্ত করো, যেটা সবার +1। গ্রুপ 2-এর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই 3টা আয়ত্ত করে, এদের সবার হচ্ছে +2। হ্যাঁ, গ্রুপ 3-এর বোরন, অ্যালুমিনিয়াম, এই 2টা, এরা হচ্ছে সবার +3। হ্যাঁ, অ্যালুমিনিয়াম +3 কেন? 283, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখো 283। তাহলে 283 যদি হয় তাহলে অ্যালুমিনিয়াম অষ্টক পূরণ করার জন্য 3টা ত্যাগ করে, এই জন্য অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। হ্যাঁ, তাহলে এভাবে তুমি আরেকটা যদি বলি গ্রুপ 14, কার্বন এবং সিলিকন, সিলিকনের ক্ষেত্রে দেখবা +4 হবে। হ্যাঁ, কারণ তাদের 4টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন তারা সহজে ত্যাগ করতে পারে। 284, কার্বনের 24, সিলিকনের হচ্ছে 284। ঠিক আছে, এভাবে তখন তুমি কার্বন সিলিকনটা জানলেই হবে। গ্রুপ 15-এর ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাসটা জানলে হবে। গ্রুপ 16-র ক্ষেত্রে অক্সিজেন সালফারটা জানলে হবে। তার মানে আমাদের খুব লিমিটেড কয়েকটা, এই কয়টা জানলেই তুমি বাকি সবগুলো জারণ সংখ্যা নির্ণয় করতে পারবা। যেমন আমরা তাহলে এবার আমাদের মেন টপিক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। কেমন, জারণ সংখ্যা কী সেটা বুঝলাম, এবার হচ্ছে মেন টপিক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা নির্ণয় করবো যে জারণ সংখ্যা কী? চলো আমাদের একটা যৌগ আমরা একটু দেখাই। মনে করো খুব কমন একটি যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। হ্যাঁ, আমি এখানে স্টার চিহ্ন দিলাম ম্যাঙ্গানিজকে। আমি বলছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো। চলো, যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে এক্স ধরে আমরা এই ম্যাথটা সলভ করবো। চলো, আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম আমরা জানি পটাশিয়াম গ্রুপ 1-এ থাকে। এইটা কিন্তু বললাম যে গ্রুপ 1-এ থাকে তার জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে পটাশিয়াম হবে +1, শেষ। প্লাস ম্যাঙ্গানিজ যেহেতু বের করতে বলছে ম্যাঙ্গানিজেরটা, তাহলে ম্যাঙ্গানিজকে এক্স ধরলাম। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে -2 × 4 = 0। কেন 0 দিলাম ভাই? কারণ KMnO4-এর সামগ্রিক চার্জ 0,
মানে K1 উপরে যে কয়টা প্লাস আছে ঠিক সেই কয়টা মাইনাস রয়েছে। তাহলে এবার এক্সের মান যদি তুমি হিসাব করো তাহলে আসবে +7। তাহলে ম্যাঙ্গানিজ আসলে জারণ সংখ্যা হচ্ছে +7। তাহলে ম্যাঙ্গানিজ কি মুক্ত করা লাগলো না। আবার একটা পরীক্ষা করে দেখি, যেমন দেখি আমি যদি বলি আর একটা তোমাদের খুব কমনলি আসে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমি নির্ণয় করতে বলছি। তাহলে চলো আমরা জানি পটাশিয়াম কি +1, ক্যালসিয়াম কয়টা আছে 2টা আছে, তাহলে +1 × 2। ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, কিন্তু ক্রোমিয়াম আছে 2টা, তাহলে কি এক্স ধরবো না টুয়াইজ এক্স ধরবো? এটা ধরবো টুয়াইজ এক্স। প্লাস অক্সিজেনের জানি -2, কয়টা আছে 7টা, তাহলে ×7 = 0। কেন 0? কারণ আমরা জানি এটা সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। তাহলে টয়েস এক্স সমান আমি যদি মান হিসাব করি তাহলে আসবে হচ্ছে 14 - 2 = 12, তাহলে x = +6। ওকে, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এভাবে যদি আমি আরও একটা যোগ এইভাবে যদি বের করতে থাকি তাহলে প্রত্যেকটা যোগের মধ্যে যে মৌল বা যে পরমাণুর আমার জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে আমরা খুব সহজেই সেই জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আমরা আজকের শেষ একটি জারণ সংখ্যা নির্ণয় করা দিয়ে এই ক্লাসটাকে বিদায় জানাবো। চলো আমরা H2SO4 আমাদের কমন সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা নির্ণয় করা দেখে। সালফারের জারণ সংখ্যা, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? চলো আমরা তো জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, কারণ গ্রুপ একই আছে, তাহলে +1 × 2 প্লাস সালফার একটাই আছে তাহলে এটা x প্লাস অক্সিজেন কয়টা আছে 4টা, একটা অক্সিজেন হচ্ছে -2, তাহলে 4টার জন্য -2 × 4 = 0। তাহলে x এর মান তুমি হিসাব করে দেখো 8 - 2 = 6, তাহলে সালফারের জারণ সংখ্যা এখানে +6। তাহলে এভাবে আমরা যেটা বললাম যে জারণ সংখ্যা সবগুলো তোমার মুখস্থ করা লাগবে না। তুমি গ্রুপ 1-এর লিথিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়ামটা জেনে রাখো। গ্রুপ 2-এর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামটা জেনে রাখো। তুমি গ্রুপ 13-এর বোরন, অ্যালুমিনিয়ামটা জানো। গ্রুপ 14-এর কার্বন, সিলিকনকে জানো। গ্রুপ 15-এর নাইট্রোজেন, ফসফরাসকে জানো। গ্রুপ 16-এর অক্সিজেন, সালফারকে জানো। গ্রুপ 17-এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে জানো। তাহলে এই কয়টা জানলেই তুমি আলটিমেটলি অন্য সবগুলো পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি এই ক্লাস তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে এবং বেসিক ক্লাসের জন্য যথেষ্ট তোমাদের উপকারী হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।